নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সোফিয়ার সাত কাহনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আগের ভিডিওটি আপনাদের অনেকের ভালো লেগেছে, আপনারা কমেন্ট করেছেন, কিন্তু আমার পরিবারের অনেকেই কিন্তু ঘটনাটিকে সেভাবে শোনেননি, আমি বুঝতে পেরেছি। কিন্তু যদি একটু প্রথম পার্টটা শুনে নিয়ে সেকেন্ড পার্টটা, দুটি পর্বে তো ঘটনাটি আমি বলেছি, শোনেন, তাহলে আশা করছি ভালো লাগবে এবং বেশ একটা অন্য স্বাদের বা অন্য ফ্লেভারের আপনার একটা ঘটনা শুনতে পারবেন। তো যাই হোক, আজকেও কিন্তু এসেছি একটা অদ্ভুত ধরনের ঘটনা নিয়ে। এই ঘটনাটি শেয়ার করেছেন মনোমিতা ভট্টাচার্য। আপনাদের যারা আমার চ্যানেলে দীর্ঘদিন ধরে বা ডে ওয়ান থেকে রয়েছেন, তারা অনেকেই মনোমিতাকে চেনেন। ওর বাবার সাথে ঘটনা আমি শেয়ার করেছি, ওর বড় দিদির সাথে ঘটনা আমি শেয়ার করেছি। আমার চ্যানেলে কিন্তু প্রথম দিকে মনোমিতার প্রচুর প্রচুর ভিডিও রয়েছে। আর সেই মনোমিতা ভট্টাচার্য, ও এখন একটা মলে যেহেতু কাজ করে বা চাকরি করে, ও কিন্তু একদম সময় পায় না বলে ও ঘটনা আমায় পাঠাতে পারে না। তা সেদিনকে একটু মানে ফাঁকা থাকার জন্য সেই সময়টাকে কাজে লাগিয়ে ও একটা ছোট্ট ঘটনা পাঠিয়েছে। কিন্তু ঘটনাটি ছোট্ট হলেও এর গভীরতাটা অনেক, বা আমার কিন্তু খুব স্পুকি টাইপের একটা ঘটনা লেগেছে। তাই চলুন আপনাদের সাথে আজকে ঘটনাটি শেয়ার করি। ঘটনাটি হচ্ছে ঝাড়গ্রামকে কেন্দ্র করে, বা ঝাড়গ্রামের ঘটনা। এবং আমরা যে শুনে থাকি না ব্ল্যাক ম্যাজিক, সেই ব্ল্যাক ম্যাজিককে কেন্দ্র করে কিন্তু এই ঘটনাটি ঘটে। তো এই ঘটনাটি মনোমিতা ভট্টাচার্য তার এক দাদার এক বন্ধুর কাছ থেকে কিন্তু ঘটনাটি শোনেন। এবার ওই যে দাদার বন্ধু, যার নাম ছিল ভাস্কর দা, উনি কিন্তু ওই ওদের বাড়িতে একটা অনুষ্ঠান উপলক্ষে নিমন্ত্রিত ছিলেন। তো ওইখানে উনি যখন আসেন, তখন ওই বিভিন্ন কথাবার্তা গল্পের মাঝে হঠাৎ করে ভৌতিক কিছু প্রসঙ্গ এসে পড়ে। এবং যখন ভৌতিক কিছু প্রসঙ্গ এসে পড়ে, মনোমিতা যেহেতু এই সব ব্যাপারে খুব ইন্টারেস্ট আছে, ও তো খুব খুশি হয়ে যায়, কারণ তখন ও খুব ছোটও ছিল বয়সে। তো তখন ও ওই ভাস্কর দাকে বলে যে, দাদা, তুমি তোমার যদি কোনো ঘটনা জানা থাকে, ভৌতিক ঘটনা, তুমি বলো না। তখন ওই ভাস্কর দা বলেন যে, ভৌতিক কিনা জানি না, তবে আমার এক কাছের বন্ধু, ও কিন্তু এই ভেরি রিসেন্ট কিন্তু প্রাণ হাতে করে নাকি ফিরে এসেছে, এরকম একটি ঘটনা কিন্তু আমার জানা আছে। এইবার তিনি এই ঘটনাটি উপস্থাপন করেন। এবং ভাস্কর দা আরও জানান যে, এই যে ব্ল্যাক ম্যাজিক, মানুষ যে ব্ল্যাক ম্যাজিক করে বা তন্ত্রক্রিয়া করে বা তন্ত্র চর্চা করে, হ্যাঁ, এই ব্যাপারটিকে কেন্দ্র করেই কিন্তু ওনার ওই বন্ধুর সাথে কিন্তু এরকম কিছু একটা ঘটনা ঘটে, যে কারণে প্রাণ হাতে করে কিন্তু ওনাকে ফিরতে হয়, ধরা যেতে পারে। তো এবারে মনোমিতা ওই ভাস্করদার নাম বলেছেন, কিন্তু আমি আপনাদেরকে দুটো মানে নাম এখন উল্লেখ করব, যে দুটো নাম আমি আমি দিলাম, কারণ তাতে আমার ঘটনাটি বলতে সুবিধা হবে। আচ্ছা, ভাস্করদার যে বন্ধু কলকাতায় থাকে, মনোমিতা জানিয়েছে কলকাতার সাউথে, মানে প্রপার কলকাতারই সাউথের দিকে কোথাও থাকে, বালিগঞ্জ হতে পারে, রালীগঞ্জ হতে পারে, যে কোনো জায়গায় থাকে। কারণ উনি যে কোথায় থাকেন ভাস্করদা মনোমিতাকে বলেছিল, কিন্তু বললাম যে মনোমিতা তখন বেশ ছোট, যে কারণে কিন্তু ওই জায়গাটির নাম ভুলে গেছে। তা ধরুন এই ভদ্রলোকের নাম আমি দিচ্ছি বাবাই, ঠিক আছে? এবারে ওই বাবাই আর তার সঙ্গে তার এক অভিন্ন হৃদয় বন্ধু বা খুবই ঘনিষ্ঠ বন্ধু, যার নাম ছিল ধরুন পুলক। তো যাই হোক, এবারে এই পুলক বলে যে ছেলেটি, সেই ছেলেটি একদিন ওই বাবাইকে বলে যে, ভাই চল না, আমার দেশের বাড়িতে তো তুই যাসনি। পুলক ছিল কিন্তু ঝাড়গ্রাম নিবাসী একজন মানুষ। তো তুই তো আমার গ্রামে কোনোদিনও যাসনি, চল না ভাই, আমাদের দেশটা দেখে আসবি, আমাদের গ্রামটা দেখে আসবি। তখন এবার এতবার করে করে বলাতে ওই বাবাই বলে যে ছেলেটি, সে কিন্তু রাজি হয়ে যায়, ঠিক আছে যাব।
তো ব্যাপার হচ্ছে যে এই পুলক আর বাবাই, কেন বললাম যে অনেক দিনের বন্ধুত্ব, ওরা কিন্তু একদম বাল্যকাল থেকে ধরা যেতে পারে বন্ধুত্ব, এবং ওরা একই মানে কলেজে পড়াশোনা করেছে বা একসঙ্গে ওরা চাকরি করে, কাজেই দুজনের মধ্যে খুবই ঘনিষ্ঠতা। তো যাই হোক, ওই পুলকের ডাকে সাড়া দিয়ে বাবাই তো ঝাড়গ্রাম পৌঁছে যায়। এবার ঝাড়গ্রামের কোনো প্রত্যন্ত গ্রাম হবে, কারণ ঘটনাটা যেটা ঘটেছে সেটা কিন্তু গ্রামাঞ্চলের ঘটনা। তো যাই হোক, এবারে ওখানে পৌঁছে যাওয়ার পরে বা তো বেশ আনন্দে তো দিন কাটছে আর কি। তো ওখানে পৌঁছাবার পর ওই পুলক বলে যে দেখ, তোদের তো কলকাতায় বাড়ি, আর কলকাতায় বা শহরাঞ্চলে বাড়িগুলোর কি হয়, টয়লেট বা ল্যাট্রিন বা এক কথায় ওয়াশরুম, সেটা কিন্তু বাড়ির মধ্যেই হয়। হ্যাঁ, হয়তো একটু দূরত্বে হতে পারে, কিন্তু বাড়ির মধ্যে বা বাড়ির বাউন্ডারির মধ্যে হয়। কিন্তু আমাদের গ্রাম চত্বরে তো সেরকম নয়, আমাদের গ্রামে কিন্তু অনেকটা দূরে কিন্তু যেতে হয়। তাই তুই কিন্তু কোনো রকম রাত্রিবেলা যখন শুবি, মানে মাঝরাত্রে যদি তোর কোনো টয়লেট পায় বা কিছু পায় বা ওয়াশরুম যাওয়ার দরকার পড়ে, তাহলে অবশ্যই কিন্তু আমাকে তুই ডাকবি। তুই কিন্তু দেখ, আমাদের এখানে তো গ্রামাঞ্চল এলাকা, আমরা অনেক ভোরবেলা উঠে আমরা চাষের জমিতে যেতে হয়, ফলে রাত্রিবেলা যখন আমরা শুয়ে পড়ি তখন পুরো মরে যাই, ধরতে গেলে মরার মতো হয়ে যাই, মানে ঘুমাই। তো সেক্ষেত্রে তুই কিন্তু একা কখনো যাবি না, তুই অবশ্যই কিন্তু আমাকে বলবি বা ডাকবি, এবং কোনো রকম হেজিটেট করবি না যে আমি ডাকলে পর মানে ও এইভাবে ঘুমাচ্ছে, ওকে ডাকবো না। কোনো রকম হেজিটেট করবি না, তুই কিন্তু অবশ্যই কিন্তু আমাকে ডেকে তারপরে কিন্তু টয়লেটে যাবি। এই কথা কিন্তু পুলক বারবার করে পই পই করে কিন্তু বাবাইকে বলে দিয়েছিল। এবারে ওই পুলক বলে যে ছেলেটি বা যে বন্ধুটি, সে এতবার করে বলছে, বারবার করে বলছে, দেখ তোর যতই টয়লেট পাক বা পটি পাক, তুই কিন্তু আমাকে না ডেকে কিন্তু যাবি না। আর সেদিন ছিল হচ্ছে একে শনিবার, তারপরে হচ্ছে আমাবস্যা। তো বলেছে যে দেখ আজকে মানে সাবধান করেছে বন্ধুকে যে দেখ আজ তো আমাবস্যা, তারপর শনিবার, তুই কিন্তু আমাকে না ডেকে কখনো কিন্তু চলে যাবি না। কারণ এটা তো স্বাভাবিক ব্যাপার, নতুন একটা জায়গা, হ্যাঁ, তারপরে কোথায় টয়লেট, তারপর রাত্রিবেলার দিকে বাইরে অনেকটা হেঁটে নাকি যেতে হয়, তো স্বাভাবিক ব্যাপার, সে সাবধান করবেই। তো যাই হোক, এরকম কথা বলার পর তখন বলছে হ্যাঁ রে বাবা, আমি তোকে ডেকেই নিয়ে যাব। তো এবারে বলেছে ঠিক আছে। এবারে দুজনের মধ্যে কথা হয়ে যাওয়ার পর তো দুজনে ঘুমিয়ে পড়েছে। এবার এই বন্ধু অর্থাৎ বাবাই ছিল একটুখানি কেয়ারলেস ধরনের। বাবাইকে কেউ কোনো কথা বললে বা বারণ করলে সে না সেগুলো মানতে চাইতো না। তো যাই হোক, তো এবারে ও তো মাঝরাত্রে ও টয়লেট পেয়েছে। এবার টয়লেট যখন পেয়েছে তখন দেখে 3টে বাজে, হাত ঘড়িতে ও দেখে যে রাত 3টে বাজে। তো পাশে দেখে যে পুলক পুরো হাঁ করে তো ঘুমাচ্ছে। তো সে কিন্তু আর পুলককে বা বন্ধুকে ডাকে না, সে কিন্তু টয়লেটের মানে টয়লেট করার জন্য বার হয়ে যায়। এবারে গ্রামাঞ্চলে দেখবেন যে দুটো বা চারকোনায় চারটে বাঁশ দিয়ে অনেকটা একটা বাক্সের মতো একটা একটু কাপড় টাপড়, ছেঁড়া কাপড় চোপড় টাঙিয়ে একটা ছোটোখাটো টয়লেটের ব্যবস্থা করা থাকে। তো সেই রকমই ওদেরও ছিল পুলকদের বাড়িতে। তো সেটা কিন্তু একটু ঝোপ জঙ্গল এলাকার মধ্যে ওই রকম একটা করা ছিল, মানে হয়তো বাড়ি থেকে একটু দূরে ছিল, তো ওইখানে ওরকম করা ছিল। তো তো ওখানে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে টয়লেট করছে। এবার টয়লেট করা যখন শেষ হয়ে গেছে, মানে টয়লেট আর মানে শেষ, মানে আর কোনো অসুবিধা নেই, তখন কিন্তু ও কিন্তু একটা অদ্ভুত জিনিস দেখতে পায়। এবার কি হয়, গ্রামে আহ, একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি কিন্তু দেখা যায়, কারণ শহরাঞ্চলের মতো গায়ে গায়ে তো বাড়িগুলি হয় না। ফলে এই ফাঁকার কারণে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি কিন্তু দেখতে পাওয়া যায়। তো এবারে উনি যখন টয়লেট করে ঘুরে আসছেন তখন উনি দেখতে পান, তবে দেখতে পান মানে একেবারে কাছে কিন্তু দেখতে পান না, প্রায় 10 পা মতো দূরে উনি লক্ষ্য করেন একটি বাড়ি থেকে একটি নারী মূর্তি
টলতে টলতে কিন্তু বার হয়ে আসছে। টলতে টলতে বার হয়ে আসছে মানে মনোমিতা যেটা জানিয়েছে, যে ভাস্করদা যেভাবে বলেছে, যে অনেকটা ড্রিঙ্ক করলে মহিলারা অত্যাধিক যদি ড্রিঙ্ক করে ফেলে, যেভাবে টলতে টলতে বার হয়ে আসে সেইভাবে কিন্তু ওই মহিলা বেরিয়ে আসছে। এবং তারপরে উনি আরও লক্ষ্য করেন যে এই রকম মহিলা যিনি বার হয়ে আসছেন, এই একই চেহারা, খালি হাইটটা কি হচ্ছে, যে আমি ধরুন লম্বা, আমার মেয়ে আমার থেকে একটু বেঁটে, আবার তার ছেলে তার থেকে আর একটু বেঁটে, এরকম হয় তো ব্যাপারটা, মানুষের হাইটের তারতম্য হয়, সেই রকমভাবে হাইটের তারতম্য হয়তো আছে, কিন্তু একই চেহারার ওই রকম কিছু মহিলা, হ্যাঁ, লম্বা বেঁটে এরকম কিছু মহিলা কিন্তু ওই ঘরটি থেকে পরপর পরপর বেরিয়ে আসছে। বেরিয়ে এসে ওরা কিন্তু যখন দাঁড়ালো, তখন দেখবেন সাঁওতালি মহিলারা যেরকম গোল হয়ে ঘিরে সুন্দর নৃত্য পরিবেশন করেন, ওনারা কিন্তু ওইভাবে দাঁড়ালো। এবং এখানে কিন্তু ওই দাদার জন্য আরও কিন্তু চমক অপেক্ষা করছিল, ওই বাবাই দাদার জন্য। উনি দেখেন এই মহিলারা কিন্তু প্রত্যেকে নগ্ন, মহিলারা কিন্তু কোনো জামা কাপড় পরা নেই, প্রত্যেকেই কিন্তু নগ্ন। এরা পুরো গোল হয়ে যখন দাঁড়ালো, তখন এদের চুলগুলোকে এরা মুখের সামনের দিকে ফেলে দিল, এবং হাতে তাদের কিছু ছিল, আর হাতে কিন্তু আরেকটা জিনিস ছিল যেটা আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে মনোমিতা যেটা জানিয়েছে, কোনো ছোট্ট কোনো বাতি বা কোনো কুপি যেটা টিম 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 করে জ্বলছিল, এবং এই আবছা আলোতেই কিন্তু এই বাবাই ইনি কিন্তু এত দূর থেকে, মানে 10 পা মতো দূর থেকে এটা দেখতে পেয়েছেন। এবার ওনারা ওইখানে যে গোল হয়ে দাঁড়িয়ে পেছনে চুলটাকে সামনে ফেললো, ফেলার পর এনারা হাতে কিছু এদের রয়েছে, যেটা নিয়ে এরা পরস্পরকে কোনো টাচ করে করে বলতে পারি, এরা লাফালাফি করছে এবং কিছু মন্ত্র উচ্চারণ করছে ওই একটা বৃত্তাকারে দাঁড়িয়ে। তো এটা দেখে তো উনি পুরো স্তম্ভিত হয়ে যান। একে তো কলকাতার ছেলে, হ্যাঁ, এইগুলো তো কলকাতার মানুষজন খুব একটা বেশি জানেন না, আবার জানেনও বটে। তো যাই হোক, উনি তো অবাক হয়ে যান, এবং উনি আরও অবাক হয়ে যান, এরা যেমন যেমন মন্ত্র পড়ছে, লাফালাফি করছে, সেই রকমভাবে ওই যে বাড়িটা থেকে মহিলাটি বেরিয়ে আসলেন, ওখানেও কিন্তু বেশ বাড়িটার আশেপাশে পেছনে বেশ ভালো রকম ঝোপ জঙ্গল। ওখান থেকে একটি কদাকার প্রাণী, হতে পারে সেটা কোনো জন্তু, এবং এই ভদ্রলোক মানে এই বাবাই যা আইডিয়া করেছে, কখনো তার মনে হচ্ছিল এটাকে জন্তু, কখনো তার মনে হয়েছে যে অর্ধেক অবস্থায় কোনো নারী মূর্তি, বিভৎস নারী মূর্তি, সে কিন্তু ওই জঙ্গল থেকে আস্তে 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 বেরিয়ে এদের এই দলটা বা টিমটার কাছে এগিয়ে আসছে। এই দৃশ্য দেখার পর উনি কিন্তু আর সহ্য করতে পারেননি, উনি দৌড়ে বাড়িতে চলে আসেন, ঘরে ঢুকে পড়ে দরজা বন্ধ করে দেন। এবার তো সারাটা রাত ওনার তো মানে ঘুমের দফা রফা, সারা রাত ধরে উনি ভাবতে থাকেন যে এই মেয়েগুলো কী করছিল, আর ওই অদ্ভুত দর্শন, ওই যে জন্তুই বলুন বা নারী মূর্তিই বলুন, বিভৎস সে কে, এই সমস্ত ভাবনা চিন্তা করতে থাকে, এবং সারা রাত্রে এগুলো ভাবতে থাকে যে এরা কী করছিল, লাফালাফি করে এরকম মন্ত্রোচ্চারণ করে কি করতে চাইছিল, এই রকম সব মনের মধ্যে তোলপাট চলতে থাকে। কিন্তু উনি কিন্তু তখনও কিন্তু বন্ধুকে ডাকেনি, এবং উনি যেটা আরো ভালোভাবে লক্ষ্য করেছিল, যে এই যে প্রাণীটা, যে প্রাণী হোক না কেন, সেটা যে জঙ্গল থেকে বেরিয়ে আসছে, তার চোখ দুটো নাকি কুকুরের মতো ধকধক ধকধক করে জ্বলছিল, রাত্রিবেলায় যেমন কুকুরের চোখ জ্বলে, এবং এই মহিলাদের মতো করেই কিন্তু ওই প্রাণীটির চুলগুলোও কিন্তু তার সামনের দিকে ফেলা ছিল। এবার আপনারা হয়তো বলতে পারেন যে তাহলে চোখগুলো কি করে দেখা গেল, চুলের ফাঁক দিয়ে এত জোরালো যে একটা কি বলবো, যে ধকধকে ব্যাপারটা বা প্রচণ্ড একটা মানে জলজলে ব্যাপার, সেটা উনি কোনোভাবে হয়তো দেখতে পেয়েছিলেন। যাই হোক,
এবার পরদিন সারা রাত ঘুমাতে পারেন না, এপাশ ওপাশ, এবং বিভিন্ন যখনই ঘুম এসেছে তখনই যেন মনে হচ্ছে বিভিন্ন দুঃস্বপ্ন উনি দেখছেন। তো ভোরবেলা তো পুলকবাবু উনি তো লক্ষ্য করেন যে এ কি, বন্ধুর তো গায়ে জ্বর এসছে, ওর শরীর খারাপ, জ্বর এসছে। তখন উনি বলেন যে কিরে তোর কি করে জ্বর এলো রে? তখন বলে যে আরে ওয়েদার চেঞ্জ হয়েছে না, ওই জন্যই বোধহয় জ্বর এসছে। তখন উনি কিন্তু বুঝতে পারেন, যেহেতু ওখানকার স্থানীয় ছেলে পুলকবাবু, উনি বলেন যে জ্বর এসছে নাকি রাত্রিবেলা তুই একা একা বেরিয়েছিলি, ঠিক করে বলতো। যখন পুলক বলে যে তুই কি রাত্রে বেরিয়েছিলি, তখন এবার কিন্তু ও পুরো ব্যাপারটা বন্ধুকে বলে এবং বলে হ্যাঁ রে ভাই, তোদের এখানে কি মহিলাগুলোর মাথা খারাপ নাকি? হ্যাঁ। তখন পুলক বলে কেন? সবটুকু তো বলে যে এরকম নগ্ন অবস্থা, এরকম সামনের দিকে চুল ফেলে এরা এই করছিল। তখন পুলক বলে বা পুলকবাবু বলে যে তুই, আমি আর কোনো কথা তোর শুনতে চাই না, তুই পুরো মুখে কিন্তু তালা চাবি মার, আমাকে যা বলেছিস, তুই কিন্তু এই ঘটনার কথা কাক পক্ষিতে যেন টের না পায়, তুই কাউকে বলতে পারবি না। তখন বলে তুই জানিস আমাদের এখানকার অবস্থা, এখানে যে নারী, যারা নারী আর কি, কিছু মহিলার কথা বলেছেন, যে যে সমস্ত মহিলাদের তুই দেখেছিস এরা অনেক আগ থেকে যে প্রক্রিয়াগুলো হয়ে আসছে, যেমন ব্ল্যাক ম্যাজিক, হ্যাঁ, মারণ উচাটন, হ্যাঁ, এই যে তান্ত্রিক মানে তন্ত্রক্রিয়া, এই যে ব্যাপারগুলো হচ্ছে, এই ব্যাপারগুলোকে করার জন্য এরা কিন্তু মানে অনেক দূর পর্যন্ত যেতে পারে এবং অনেক সাংঘাতিক এরা ব্যাপারগুলো করে। উনি বলেন যে রাত্রিবেলা করে মানে এদের উপাসনা যার করে এরা, মানে আমরা যেমন ধরুন যে কেউ শিব ঠাকুরকে ভালোবাসি, কেউ মা কালীকে ভালোবাসি, এরকম তো, যেমন আমি আমার উপাস্য দেবতা মনে করি লোকনাথ বাবাকে, আমি লোকনাথ বাবাকে খুব শ্রদ্ধা করি। তো এরকম তো অনেকের আছে অনেক কিছুই। তা সেই রকমই এরাও কিন্তু মানে এই যে মহিলা যাদের কথা বলছি, এরা কিন্তু এদের উপাস্য ছিল হচ্ছে একজন ডাইনি। তা এই ডাইনির এরা উপাসনা করত ওইভাবে, হ্যাঁ, ওই যে লাফালাফি করছে, মানে যেটাকে কখনো বাবাই ভেবেছে যে ওরা নাচ করছে, বা ওই ওই অদ্ভুত ধরনের একটা লাফালাফি করছে। তো এরা কিন্তু ধরতে গেলে অর্ধমৃত, পুলক যেটা বলেছে, এরা অর্ধমৃত। মানুষের ওপর ব্ল্যাক ম্যাজিক বা মারণ উচাটন, হ্যাঁ, তান্ত্রিক ক্রিয়া, ডাইনি যে কর্মকাণ্ডগুলো হয় আর কি, তা সেগুলো করার জন্য এরা কিন্তু ওই এদের উপাস্য দেবী ছিল কিন্তু ডাইনি, একটা ডাইনি, বা বলা যেতে পারে ডাইনির মতো কেউ। তো যাই হোক, এইরকমভাবে এরা যখন এই ক্রিয়াগুলো করত, তখন তার জন্য একটা শক্তি বা ঊর্জা দরকার পড়ত। তা এরা কি করত, এরা মানে এদেরকে ওই পুলক বাবু যিনি, উনি বলেছেন যে এরা অর্ধমৃত, এদের ওপর রাত্রিবেলা প্রতি রাতে, বিশেষ করে এই অমাবস্যার এই তিথিতে বা অমানিসার তিথিতে, বা এই বিশেষ করে শনিবার এই সব দিনগুলোতে এরা কিন্তু ওই অদ্ভুত আকৃতি যেটা বলছে ওই ডাইনি কিন্তু এদের কাছে আসে, তখন তার থেকে এরা কিন্তু ওই ঊর্জা বা শক্তি বা ক্ষমতা যেটাই বলুন না কেন সেটা ওরা পায়। এবং এদের অর্ধমৃত এই কারণেই বলছে যে প্রতি রাত্রিতেই এদের ওপর প্রেত শক্তি কিন্তু ভর করে। তো যাই হোক, এই কথা তো উনি বলেন, এবং উনি বলেন যে ওরা যদি কোনোভাবে টের পেত যে তুই এটা দেখে ফেলেছিস, ওরা তৎক্ষণাৎ কিন্তু তোকে ছিঁড়ে ফালা করে দিত। বলছে তুই জানিস আমাদের গ্রামে প্রচুর শিশু কিন্তু হারিয়ে যায় বা নিখোঁজ হয়ে যায়, তাদের কোনো ট্রেস বা সন্ধান কিন্তু পাওয়া যায় না। বললো গ্রামবাসী আমরা কিন্তু কম বেশি সবাই জানি যে এই যে মহিলারা এরা এতটাই পাওয়ারফুল, এদেরকে অবশ্যই গ্রামবাসীরা হয়তো কিছু বলতে পারে না বা কিছু, সেটা আমায় মনোমিতা কিছু বলেনি,
কিন্তু এই মহিলারাই ওই বাচ্চাগুলোকে কোনোভাবে কিডন্যাপ করে বা চুরি করে, কিছু তো করে নিয়ে কিন্তু এরা ওই ডাইনির যে উপাস্য, যে ওদের দেবী বলতে পারি, তার কাছে কিন্তু এগোই, বা শিশু যাদেরকে অপহরণ করে তাদেরকে কিন্তু ওখানেই তারা ভেট চড়ায় বলা যেতে পারে। তখন বলে যে তুই কিন্তু আর এক ফোঁটা দেরি করবি না, তুই আজকেই ট্রেন ধরে কলকাতায় ফিরে যাবি, এবং তুই যখন যাবি তুই কিন্তু একটা চশমা পরে যাবি। তখন এ তো অবাক হয়ে যায় বাবাই, যে কেন চশমা পরে যাবো কেন? বলছে ওরা কিন্তু, ওদের মধ্যে কেউ যদি তোর চোখটা দেখে, ওরা তো এই ধরনের ক্রিয়াকলাপ করে, কাজে চোখ দেখে ওরা কিন্তু বুঝতে পেরে যেতে পারে যে তুই পুরো ব্যাপারটা জানিস বা দেখে ফেলেছিস, কাজে তুই চশমা পরে যাবি, আমি গাড়ি ঠিক করে দিচ্ছি, তুই একদম গাড়িতে চেপে কলকাতায় ফিরে যাবি। তো এই যে ডাইনি বিদ্যা বলুন বা গুপ্তবিদ্যাই বলুন বা ব্ল্যাক ম্যাজিকই বলুন, এ সম্পর্কে তো আমার খুব একটা নলেজ নেই। তো সেই জায়গা থেকে বলছি যে উনি কিন্তু ওই পুলক যিনি বন্ধু, উনি কিন্তু বলেছিলেন যে এই বাচ্চাগুলোকে ওই ডাইনির উদ্দেশ্যে উনি, এরা কিন্তু এই মহিলারা কিন্তু বলি দেয় বা তাকে নিবেদন করে, কিছু কিন্তু করে, তো ওইভাবে ওই বাচ্চাগুলো নিখোঁজ হয়ে যায়। তো এই ঘটনাটি মনোমিতা আমার সাথে শেয়ার করেছে, ছোট্ট ঘটনা, কিন্তু আমার প্রচণ্ড ভয় লেগেছে শুনে যে এরকমও ঘটে। ঝাড়গ্রামের কোনো প্রত্যন্ত গ্রামে এরকম ঘটনা ঘটেছিল আর কি। এবং এই যে বাবাই, কলকাতার যে ছেলেটি, সে কিন্তু প্রাণ হাতে করে ধরতে গেলে ফিরে এসেছিল। এবং পুলক যে বলে যে বন্ধু, সে যেহেতু ওই স্থানীয় ছেলে, কাজেই তার জানাটা অনেক বেশি ছিল বলে হয়তো সেই যাত্রায় এই বাবু কিন্তু রক্ষা পেয়েছিল। তো যাই হোক বন্ধুরা, অবশ্যই কমেন্ট করবেন যে আজকের ঘটনা আপনাদের কেমন লাগলো, এবং কমেন্টে লিখবেন তো মনোমিতাকে যে আরও অনেক ঘটনা আমরা সবাই মিলে শুনতে চাই, কারণ ও সময় করতে পারছে না বলে ও দিতে পারছে না ঘটনা। আর কি বলবো, সবাই যারা শুনবেন এই ভিডিও, যদি ভিডিও ভালো লাগে একটু ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধুরা আমার যারা রয়েছেন, যারা হয়তো এতক্ষণ আমায় শুনলেন, যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন, এবং অতি অবশ্যই বেল আইকনের অলে গিয়ে প্রেস করবেন, তাহলে আমার দেওয়া যে কোনো ভিডিও নোটিফিকেশন জলদি আপনারা পেয়ে যাবেন। আর কি বলবো, আর আপনাদের স্টকে যদি কোনো এই ধরনের কোনো ঘটনা থেকে থাকে, যেটা ভৌতিক নয়, একটা অদ্ভুত অলৌকিক একটা ঘটনা বলতে পারি, এই রকম যদি কোনো ঘটনা থেকে থাকে যেটা সত্য ঘটনা, যেটা কারো মুখ থেকে শুনেছেন বা আপনার নিজের জীবনে ঘটেছে, যদি মনে হয় যে এই চ্যানেলের অন্যান্য সকল বন্ধুদের সাথে শেয়ার করবেন, তাহলে আমাকে প্লিজ একটু নক করবেন। আর কি বলবো, সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওর সাথে। নমস্কার।